করেছিলাম যে নদীর সম্বন্ধে ডেমো ক্লাস। এবার দেখো যে আগের দিন আমি ক্লাসে পড়েছিলাম নদী সম্বন্ধে বেসিক যে কনসেপ্টগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। আজকে তোমাদেরকে বলবো যে একটা নদী তিনটে কাজ। নদীর প্রধান কাজ হচ্ছে উচ্চ প্রবাহে ক্ষয় করা, মধ্য প্রবাহে বহন করা, নিম্ন প্রবাহে সঞ্চয় করা। তো নদী যে উচ্চ প্রবাহে ক্ষয় করছে, ক্ষয় করার তার বিভিন্ন পদ্ধতি আছে। সেই বিভিন্ন পদ্ধতিগুলো আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানাবে। দেখো একটা নদী কী করছে, উচ্চ প্রবাহে কী হয়, ভূমির ঢাল বেশি থাকে। উচ্চ প্রবাহে যে ভূমির ঢাল বেশি থাকে তখন সে প্রচণ্ড গতিতে যায়, প্রবল গতিতে যায়, তখন সে প্রচণ্ড ক্ষয় করে। এবার ক্ষয়টা কিভাবে করছে, ক্ষয় করার বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কি কি? প্রথম হচ্ছে জলপ্রবাহ জনিত ক্ষয়। এটা আবার কি? ধরো আমি তোমাকে এক বালতি জল নিলাম, সাপোজ ধরো এক বালতি জল যদি তোমাকে ঢেলে দিই, সেই জলটা যখন প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার সময় সেই জলের আঘাতে, জলের জন্য কী হবে, ভূমিটাকে ধুয়ে নিয়ে চলে যাবে বা জলের উপরে আঘাত সৃষ্টি করবে। আর জলের আঘাতে মাটির উপরে আঘাত সৃষ্টি করে কি করবে, মাটিটাকে ক্ষয় করবে। ঠিক তাই নদীতেও সেম ঘটনা হয়। নদীতে যখন জলগুলো বয়ে যায়, এক স্থান থেকে অন্য স্থানে যখন বয়ে যায়, তখন কি হয়, জলের আঘাত হয়। সেই জলের আঘাতে কি করা হয়, যে ভূমিটার ওপরে, মাটিটার ওপরে, নদীর তলদেশটার ওপরে, বেড রকের ওপরে কি করে, সে ক্ষয় করে। যদি সেটা নরম শিলা পেয়ে যায়, তা নদী তখন কি করবে, জলের আঘাতে বেশি ক্ষয় করবে। যদি একটু কঠিন শিলা পাই তাহলে একটু কম ক্ষয় করবে। সুতরাং জলের আঘাতে ক্ষয় করবেই। তোমার উদাহরণ দিই, তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার বাড়িতে ছাদ আছে কি নেই? আছে। তা ছাদ যখন আছে, বাড়িতে দেখবে উপর থেকে যখন একটা পাইপে করে জল পড়ে, উপর থেকে যখন জলটা পড়ে, জলের আঘাত দেখবে নিচেটা একটু গর্ত করা হয়ে যায়, হয় কি হয় না? দেখেছ? হয়। তো ওইটা কি বলছে, ওটা কেন হলো, ওটা জলের আঘাতে ক্ষয় হলো। ওইটা কি বলছে, জলপ্রবাহ জনিত ক্ষয়। বুঝতে পারলে? হ্যাঁ, জলের আঘাতে ক্ষয় করলো, কিন্তু এখানে শুধু জলই মেজর একটা ফ্যাক্টর ক্ষয় করার জন্য। বুঝতে পারলে? এবার দেখো, এবার বলছে অবঘর্ষণ প্রক্রিয়া। সেটা আবার কি জিনিস, ভালো বোঝো। জল বয়ে যাচ্ছে, জলের মধ্যে নুড়ি থাকবে কি থাকবে না? বালি থাকবে কি থাকবে না? কাঁকড় থাকবে কি থাকবে না? সব থাকবে। তাহলে এই যে সব যখন থাকবে, তাহলে ওইগুলোর আঘাতে, ওই জলের মধ্যে নুড়ি বালি কাঁকড়, ওইগুলোর আঘাতে কি করবে, যে জলের তলদেশটাকে ওই নুড়ি বালি কাঁকড়গুলো আঘাত করে সেইটাকে ক্ষয় করে নিয়ে চলে যাবে। বা করতে পারে কি, বা একটা করতে পারে, নদীর মধ্যে ধরো কোনো কিছু একটা বড় পাথর রয়েছে, নদী নুড়ি বালি কাঁকড় যেগুলো যাচ্ছে নদীর জলের সঙ্গে ভেসে সেইগুলো ওই নদীর তলদেশটাকে আঘাত করছে। নদীর তলদেশটাকে আঘাত করে কী করবে, সেইটাকে ক্ষয় করবে। সুতরাং কী করলো, এটা হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়া। অবঘর্ষণ প্রক্রিয়া কী বললাম, জলের মধ্যে থাকা নুড়ি বালি কাঁকড় তার আঘাতে যখন জলের তলটাকে বা বেডরকটাকে বা ভূমিটাকে যখন ক্ষয় করবে, সেইটাকে বলছে অবঘর্ষণ জনিত ক্ষয়। বুঝতে পেরেছো কি বললাম? ধরো এটা জল যাচ্ছে, এই জলের মধ্যে কি নুড়ি বালি কাঁকড় থাকবে কি থাকবে না? হ্যাঁ কি না? থাকবে তো। এই যে নুড়ি বালিগুলোর আঘাতে, এই যে বেডরকের ওপর, এই যে তোমার এই যে এই ভূমিটার উপরে, এই যে বেডরক বলা হয় এটাকে যখন ক্ষয় করবে এরা, তখন তাকে বলছে অবঘর্ষণ জনিত ক্ষয়। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এবার সে ঘর্ষণ প্রক্রিয়া, সেটা আবার কি? এই দেখাও, নদীর জলের মধ্যে যে নুড়ি বালি কাঁকড়গুলো ভেসে যাচ্ছিল, যেগুলো যাচ্ছে, সেই একজন অপরের সঙ্গে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে আরো ছোট হবে। বুঝতে পেরেছো? এদিকে তাকাও, ভালো উপরের দিকে তাকাও। এ দেখো ভাবের নদী যাচ্ছে, নদীর মধ্যে নুড়ি বালি কাঁকড়গুলো রয়েছে। এই যে নদীর নুড়ি বালি কাঁকড়গুলো, এর আঘাতে যদি ভূমিটাকে ক্ষয় করে, এভাবে যাবে ক্ষয় করবে, তখন তাকে বলছে অবঘর্ষণ প্রক্রিয়া। বুঝতে পেরেছো? কিন্তু এই নুড়ি বালি কাঁকড়গুলো একে অপরের যদি ঘর্ষণ করে, একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে, একে অপরের সঙ্গে ঘর্ষণ করে, একে অপরের সঙ্গে যদি মারামারি করে নদীর মধ্যে, জলের মধ্যে, তখন কি হবে বলতো? তখন কিন্তু এইটা বড় হচ্ছে, ভেঙে যাবে, ছোট হয়ে যাবে, আরো ছোট হবে, আরো ঘর্ষণ করে আরো ছোট হবে, এটি দিয়ে হবে, ওটাকে বলে ঘর্ষণ প্রক্রিয়া। তোমার উদাহরণ দিই, বলে না ভাইয়ে লড়াই করো না, ভাইয়ে লড়াই করলে কি হবে, তোমরাই দুর্বল হয়ে পড়বে। বুঝতে পেরেছো? তুমি যদি নদীর মধ্যে থাকা নুড়ি বালি কাঁকড়গুলো দিয়ে একে অপরের সঙ্গে ঘর্ষণ করে, ধাক্কাধাক্কি করে, তখন কি হবে, সেটা আরো ক্ষয় করবে, আরো ছোট হয়ে যাবে।
ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে। এটা কি এইভাবে ক্ষয়টা করা বলে অবঘর্ষণ প্রক্রিয়া। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার দিন দেখো, এবার দ্রবণ প্রক্রিয়া কাকে বলে? দ্রব্য কাকে বলে? ভাবো, তুমি একটা কল্পনা করো তো, জল যাচ্ছে জল নদীর জল, নদীর জল যাচ্ছে। নদীর জল যাওয়ার সময় ওই জলের সংস্পর্শে কিছু কিছু শিলা রয়েছে। কোন শিলাগুলো রয়েছে? কি কি শিলা? যদি চুনাপাথর যাকে বলা হয়, চুনাপাথর, জিপসাম, ঠিক আছে, চুনাপাথর, জিপসাম, ক্যালসাইট, লবণ, এরা ওই যদি জলের সংস্পর্শে চলে আসে ওরা গুলিয়ে যাবে, ওরা গুলে গিয়ে ক্ষয় করবে। এইভাবে যদি ক্ষয় করে তাকে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়। তোমার উদাহরণ দিয়ে আমি একটা লবণ 1 গ্লাস জল হবে, এটা আমার গ্লাস, এটা গ্লাস, এই গ্লাসের মধ্যে জল নেবে, ভরবে, এর মধ্যে লবণ দিয়ে দেবে, গুলে যাবে কি যাবে না? যাবে তো। তাহলে জলের মধ্যে যখন এইটা জল যাচ্ছে সেই জলের মধ্যে যদি লবণ কণাগুলো থাকে, জলের মধ্যে যদি ক্যালসাইট থাকে, ক্যালসিয়াম থাকে, জিপসাম থাকে, সন্দক লবণ থাকে, তখন কি করবে? জলের সঙ্গে ওটা গুলিয়ে মিলিয়ে যাবে, ঠিক আছে? গুলিয়ে মিলিয়ে চলে গিয়ে যখন কি করবে? ভাসতে কোথায় চলে যাবে? ক্ষয় করে তুমি খুঁজে পাবে না। ওটা ওইভাবে যদি নদী ক্ষয় করে ওটা বলছে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়। বুঝতে পেরেছো না? পারোনি? পেরেছো? এবার আছে বুদবুদ ক্ষয়। এবার কি জিনিস রে ভাই? বুদবুদ ক্ষয়। আমার নদী আছে, আমার গ্রামের সাইডে নদী আছে, আমি বুদবুদ ক্ষয়টা দেখেছি। কি বলতো, আমি পাড়ে দাঁড়িয়ে দেখছি একটা জায়গায় জলটা খালি বুদবুদ নিচে থেকে উপর দিকে উঠছে। আমি চিন্তা করছি ব্যাপারটা কি। তখন ব্যাপারটা বুঝলাম যে ওই বুদবুদের দ্বারা ক্ষয় হয়। কীভাবে হয়? ওই বুদবুদটা যখন ব্লাস্ট করে না, বুদবুদকে যখন ব্লাস্ট করে ফাটে, ওই বুদবুদের মধ্যে বায়ুর একটা চাপ থাকে, ওই বায়ুর চাপের ফলে কি হয়? এই যে নিচেকার বেডরকটাকে, নিচেকার তলদেশটাকে কি করে? ও আঘাত করে ক্ষয় করে। তোমরা বুঝিয়ে দিই, মাত্র 1 সেমি যদি শিলার উপরে বুদবুদ এতটা চাপ সৃষ্টি করে, প্রায় 18 কেজি একটা হাতুড়ি মারলে যতটা আঘাত করবে, 1 সেমি জায়গার উপরে বুদবুদ ততটা প্রেসার সৃষ্টি করে, শিলাটাকে ফাটায়। একদিনে পারবে না, একবারে পারবে না, সারাদিন যদি বুদবুদ ওই জায়গায় আঘাত করে তাহলে ফেটে যাবে। বুঝতে পারতে পারেনি? নদী ক্ষয় কাজ বুঝতে পেরেছ? নদী এইভাবে এই প্রক্রিয়ার দ্বারা ক্ষয় করে। কি? প্রথম বললাম জলপ্রবাহ ক্ষয়। নদী জল যাচ্ছে, নদী যখন চলে যাবে জল যাবে। তা জলের দ্বারা কিন্তু পাওয়ার আছে, ক্ষমতা আছে কি নেই? ওই জলের পাওয়ারের দ্বারা, ক্ষমতার দ্বারা ও নদী ক্ষয় করে, তাকে বলা হয় জলপ্রবাহজনিত ক্ষয়। অবঘর্ষণ প্রক্রিয়া দ্বারা ক্ষয় কি? দেখো, নদীর মধ্যে নুড়ি বালি কাকুগুলো থাকে, এই নুড়ি বালিগুলো আঘাতগুলো কি করে? নদীর তলদেশে আঘাত করে যদি জলের সঙ্গে ধরো বইছে, এগুলো যদি নদীর তলদেশে আঘাত করে, ধরো এখানে বোঝো, এবার বোঝো তো, দেখো তো দিটা এখানে ক্যামেরাটা এখানে করো তো, এখানে করো, এখানে দেখো নদী যাচ্ছে, নদীর মধ্যে নুড়ি বালি কাকুগুলো রয়েছে, ধাক্কা মারছে। দেখো ধর তলদেশটাকে ধাক্কা মারবে, কেমন দেখো ধাক্কা মারতে যাবে। বুঝতে পেরেছো? ধাক্কা মার যদি নুড়ি বালি কাকুগুলো নদীর এই তলদেশটাকে যদি ক্ষয় করে, সেটাকে বলছে অবঘর্ষণ প্রক্রিয়া। আর ঘর্ষণ প্রক্রিয়া কাকে বলে? নদী যাচ্ছে, নদীর জলের সাথে নুড়ি বালি কাকুগুলো আছে, একটা অপর ঠোকাঠুকি করছে। এই ঠোকাঠুকি করে যদি একটা ছোট ভেঙে যায়, সেটাকে বলছে ঘর্ষণ প্রক্রিয়া। আর দ্রবণ প্রক্রিয়া কাকে বলে বললাম? যে নদীর জলের মধ্যে যদি এমন শিলা পেয়ে গেছে, নদী যাচ্ছে, বয়ে যাচ্ছে, যাওয়ার সময়তে ও পেয়ে গেছে, কি পেয়ে গেছে বলতো? জিপসাম, ক্যালসাইট, ও পেয়ে গেছে সন্দক লবণ, ও পেয়ে গেছে ক্যালসিয়াম কার্বনেট। ও এই টাইপের শিলা যদি ও পেয়ে যায়, তাকে বলা দ্রবণীয় শিলা। যদি ও পেয়ে যায়, নদীর জলের সংস্পর্শে তারা গুলিয়ে যাবে। যদি গুলিয়ে গিয়ে কোথায় চলে যাবে, কোনো ঠিক ঠিকানা নাই, তাকে বলে দ্রবণ প্রক্রিয়া। বুঝতে পেরেছো? উদাহরণ দিলে তোমাকে লবণ জল, বুঝতে পেরেছো? এবার হচ্ছে বুদবুদ ক্ষয়। কোনো একটা জায়গায় বুদবুদগুলো যদি ব্লাস্ট করে না, এত পাওয়ার থাকে তার মধ্যে, ব্লাস্ট করলে মানে প্রচুর পাওয়ার হয়, ওর ফলে বেড রকটা কিন্তু ফেটে যায়। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু নদী ক্ষয় করার প্রসেস। ঠিক আছে, বাই।